আচ্ছা, এখানে রেখে দে, আমি কাউকে দিয়ে না হয় ওনার ঘরে পাঠিয়ে দিব। মাথা নাড়ায় তৈমুর। শাহানা পুনরায় বলল, ঘরে যা, হাত মুখ ধুয়ে আয়, আমি ওদের খাবার বাড়তে বলি। সবে 9টা বাজে আম্মা, এত তাড়াতাড়ি খাবো না, পরে সবার সাথে একসাথে বসবো। ছেলের কথাতেই সায় জানালেন শাহানা। তৈমুর ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই তিথিয়া প্রশ্ন ছুড়ল, তোর হাতের প্যাকেটে কি আছে? ঘরে নিয়ে যাচ্ছিস দে, বইয়ের জন্য আবার আলাদা করে কিছু নিয়ে এসেছিস নাকি? বড় বোনের কথায় ভড়কে গেল তৈমুর। আমতা আমতা করে বলল, আলাদা করে আবার কি নিয়ে আসবো? আমারই প্রয়োজন কিছু। খাবারের ব্যাগের প্রয়োজন কিছু? হ্যাঁ, দোকান থেকে সব কেনার সময় এক্সট্রা ব্যাগ এনে কিছু ফাইল ভরেছিলাম এতে, যাতে আনতে সুবিধা হয়, দেখবে? সঙ্গে সঙ্গে দেখার জন্য সেদিকে উকি দিল তিথিয়া। এতে যেন বেশ নারাজ হলেন শাহানা। ধমকের সুরে বলে উঠলেন, বললো তো দরকারি জিনিস আছে, তোর তাতে কি? এত প্রশ্ন করতে হবে কেন? তুই ঘরে যা তো বাবা। মায়ের ধমকে নড়ে চড়ে উঠল তিথিয়া। মুখ ভোতা করে বসে রইল। তৈমুর চলে গেল ঘরে। রাতে রান্না বান্নার আয়োজন সব শেষ। শাশুড়ি থেকে স্বামীর ফেরার সংবাদ শুনে বোতল ভর্তি ঠান্ডা পানি নিয়ে ঘরে চলে এলো উথুমি। গোসল সেরে সবে বাথরুম থেকে বেরিয়েছে তৈমুর। স্ত্রীকে দেখতেই ঠোঁটের কার্নিশে হাসি ফুটে উঠল তার। তোয়ালি দিয়ে মাথা মুছতে মুছতে এগিয়ে এসে বিছানায় বসলো সে। বলল, চোখ দুটো একেবারে গর্তে পড়ে গিয়েছে। বাইরে থেকে ফিরে রান্না করে দৌড় দিয়েছেন, তাই না? অপ্রস্তুত হলো উথমি। স্বামীর হাত থেকে ভেজা তলটা নিয়ে বারান্দার দিকে এগিয়ে যেতে যেতে প্রত্যুত্তর করলো, বাড়িতে এত মানুষ, বউ হয়ে বিশ্রাম নেই কি করে? সর্বপ্রথম নিজের কথা ভাবা উচিত। অসুস্থ হয়ে পড়লে কি হবে? অফিস কাজকর্ম বাদ দিয়ে আমার পক্ষে তো আর স্ত্রী সেবা করা সম্ভব নয়। তাছাড়া বাড়িতে এখন বৌদের অভাব নেই, তারাই করে নিত। উত্তর দিল না উথমি। নীরবে তোয়ালে মেলে দিয়ে ঘরে আসতেই নজরে পড়ল ছোট টি টেবিলটার উপর রাখা একটি ব্যাগ। গত সপ্তাহে এক প্রকার জোর করে স্বামীকে দিয়ে ডাবল বেডের সোফা আর এই টি টেবিলটা পছন্দ করে কিনে এনেছিল সে। তারপর থেকে এখানে রাখা চেয়ার টেবিলের জায়গায় ঠাঁই পেয়েছে সেই সোফা সেট। আর পুরনো সেই চেয়ার টেবিল রেখে আসা হয়েছে স্টোর রুমে। সোফায় বসে ব্যাগটা খুলতে হৃদয় কুঞ্চিত হলো উথুমের। একে একে ভেতর থেকে বের করলো দুটো মিডিয়াম সাইজের কন্টেইনার। তার মধ্যে একটাতে রাফায়েলো কেক আর একটাতে রসমালাই। সেগুলোর দিকে দৃষ্টি রেখে সে প্রশ্ন ছুড়ল, এসব কি ভুল করে উপরে নিয়ে চলে এসেছেন? কিন্তু ভুল কিভাবে হয়? বাকি প্যাকেটগুলো তো ঠিকই নিচে রেখে এসেছেন। মালতি ফুপুকে দেখলাম নিয়ে যেতে। ড্রেসিং টেবিলের সম্মুখে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ারের সাহায্যে চুল শুকাচ্ছে তৈমুর। স্ত্রীর করা প্রশ্নটি শুনতেই সঙ্গে সঙ্গে উত্তর দিল, ভুল করে নয়, বরং ইচ্ছে করে। ইচ্ছে করে? হ্যাঁ, এগুলো আপনার জন্য। আমার জন্য? কণ্ঠস্বরে তার বিস্ময়। কেন? সব তো আপনার পছন্দের। হ্যাঁ, তাই বলে আবার আলাদা? কেউ জানলে কি ভাববে বলুন? সবার জন্য একসঙ্গে আনলেই তো হতো। আলাদা না এনে সবার জন্য একসঙ্গে আনলে ওখানে গিয়ে খেতে পারতেন আপনি। আম্মা সব খান না। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ওই জিলাপি, পিঠায়, শ্যামাই আর পায়েসটায় চিঠায় শ্যামাই, বাকি যারা আছে তারা কেউ না খেয়ে থাকে না। ও হ্যাঁ, তাদের জন্য মিষ্টি আনা হয়েছে। এসব আনতে গিয়ে তো এগুলো চোখে পড়ল। অফিস শেষে তো গাড়ি থেকে আর নামাই হয় না। আজ গেলাম, তাই ভাবলাম নিয়ে যাই। কথাগুলো শ্রবণালী পর্যন্ত পৌঁছাতে আশ্চর্য হলো উথুমি। এই সামান্য যত্নটাই যেন তার সকল ক্লান্তি দূর করে দিয়ে জায়গা করে নিল ভালো লাগা, আনন্দের। নিজেকে এই মুহূর্তে এসে তার মনে হতে লাগলো গুরুত্বপূর্ণ একজন মানুষ। এই ছোট্ট একটা জীবনে তৈমুরের মতো একজন স্বামী থাকলে প্রত্যেক নারীর জীবনই হয়ে ওঠে স্বর্গীয়। আর না থাকলে হয় দীর্ঘশ্বাস, আফসোস। পকেটে হাত গুছে দরজার দিকে এগিয়ে গিয়ে থামল তৈমুর। ঘাড় ঘুরিয়ে একবার স্ত্রীর পানে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। বলল, আমি কি সবার সঙ্গে দেখা করে আসি? আপনি বরং দরজাটা আটকে দিন। বাড়ি ভর্তি মানুষ, কি কখন ঘরে ঢুকে পড়ে ঠিক নেই। প্রাইভেসির দফারফা হয়ে যাবে। বিপরীতে কিছু বলল না উথুমি। তৈমুর বেরোতে দরজা আটকে দিল সে। সে যে বাবা এসেছিল তার পছন্দের রসমালাই নিয়ে, তখনই কথার ছলে নিজের পছন্দের খাবারের কথা বলে বসেছিল স্বামীকে। অথচ সে সামান্য একটা কথা কিনা এতদিন ধরে মনে রেখে দিল লোকটি। চোখ জোড়া ভিজে উঠল উথুমির। হঠাৎ করে বড় ভাইয়ের প্রতি তার কৃতজ্ঞতা জেগে উঠল। ভাগ্যিস ভাইয়ের কথায় বিয়েটা করেছিল সে, নইলে জানতো কিভাবে সব ভালোবাসা বিষাদ বয়ে আনে না।
কিছু ভালোবাসা বয়ে আনে স্বস্তি, মানসিক শান্তি আর ছোট ছোট বিষয়ে প্রায়োরিটি। রজনীর আধার বিলীন হয়ে নতুন ভোরের আলো ফুটে উঠেছে ধরণীতে। সে আলোর সঙ্গে তাল মিলিয়ে ধীরে ধীরে জেগে উঠছে বাড়িটিতে অবস্থানরত সকল লোকজন। রন্ধনশালা থেকে ভেসে আসছে বাসনপত্রের ঝনঝন আওয়াজ। বাড়ির বউয়েরা সে কাক ডাকা ভরে বিছানার সাথে সকল সম্পর্ক ছিন্ন করে চলে এসেছে সকলের জন্য নাস্তার বন্দোবস্ত করতে। রান্না শেষে জয়নবের খাবার সবার আগে বেড়ে ফেলল উথমি। তারপর মালতী ফুফুর হাতে খাবার ভর্তি ট্রে তুলে দিয়ে বাচ্চাদের জন্য খাবার সাজানোয় মনোযোগ দিল। অপরদিকে জেবা এবং সুচি মিলে টেবিলে সাজাচ্ছে বাদ বাকি খাবার। বেলা একটু বাড়তেই পুরুষেরা একে একে এসে বসলো খাবার টেবিলে। শাহানা গতকাল রাতেই পুত্রবধূদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন, যতদিন বাড়িতে অতিথিরা থাকবে ততদিন বাড়ির ছেলেমেয়েরা আগে খাবে। তাদের খাওয়া শেষ হলে খাবে বাড়ির বউয়েরা। এই নিয়মটা অনেক আগে থেকে চলে আসছে, শাহানার শাশুড়ির তৈরি নিয়ম। তাই বাড়িতে সর্বপ্রথম বউ হয়ে আসার দরুন নিয়মটা যেবার আগে থেকে জানা, শুধু উথুমি যেন নতুন করে জানলো। খাবার টেবিলে মোটামুটি সবাই উপস্থিত হলেও ফাঁকা রয়ে গিয়েছে দুটো চেয়ার। সকলের খাওয়া অর্ধ সমাপ্ত হতে সেখানে এসে উপস্থিত হলো তৈমুর এবং ছোট চাচার ছেলে এহসান। তৎক্ষণাৎ সকলের দৃষ্টি গিয়ে পড়ল তাদের ওপর। তুরাক হাতের ছেঁড়া রুটিখানা মুখে পড়ে ভাইদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। কোথায় গিয়েছিলি তোরা? প্রত্যুত্তর করল এহসান। কোথায় আবার, বাজারে। তুমি তো নাক ডেকে ঘুমাচ্ছিলে, তাই বড় ভাবি আমাদেরকে সকাল সকাল ফর্দ হাতে পাঠিয়ে দিয়েছিল। এত ভিড় না চারদিকে, তাই ফিরতে দেরি হয়ে গেল। বাজারের ব্যাগগুলো সুচি আর মালতী ফুফুকে দিয়ে রন্ধনশালায় পাঠিয়ে দেবরদের প্লেটে রুটি তরকারি তুলে দিতে লাগলো জেবা। খাওয়ার ফাঁকে আবারও পুরো দমে শুরু হলো একে অপরের মধ্যে কথাবার্তা। তৈমুর খেতে খেতে নীরবে সেসব শুনছে। বাড়তি কথা বলা তার স্বভাব বহির্ভূত। স্বল্পভাষী মানুষ হওয়ায় ছোট থেকে সব স্থানে খুব বাধ্য না হলো হা হু ছাড়া মুখ থেকে তার তেমন কোনো কথাই বেরোতে চায় না। শামীম বেশ কিছুক্ষণ ধরে আর চোখে শ্যালকের নীরবতা লক্ষ্য করলো। তারপর আচমকায় উচ্চস্বরে ঠাট্টা স্বরূপ বলে উঠল, আমাদের তৈমুর হচ্ছে একেবারে নির্ঝর মানুষ। জীবনে তার কোনো চিন্তা নেই, অশান্তি নেই। তার উপর চাকরি করা বউ পেয়েছে, বউয়ের পয়সায় শুধু আয়েশ আর আয়েশ। আকস্মিক ছোড়া বাক্যগুলো যেন বিস্ফোরণ ঘটালো স্থানটিতে। সকলের দৃষ্টি গিয়ে আবারও স্থির হলো তৈমুরের পানে। নড়ে চড়ে উঠল তৈমুর। এক পলক সবাইকে দেখে নিয়ে পুনরায় দৃষ্টি রাখলো নিজের খাবার প্লেটে। তুরাক একবার দুলাভাই তার একবার ছোট ভাইয়ের পানে চাইলো। সবার মধ্যে চলা গুরুত্বপূর্ণ কথার মাঝখান থেকে এমন একটা উদ্ভট কথা খুবই বেমানান ঠেকলো তার নিকট। নীরবতা ডিঙ্গিয়ে উৎসুক হয়ে প্রথম প্রশ্ন ছুড়ল ঝুমুরের স্বামী, তোমার বউ চাকরি করে নাকি তৈমুর? এবারও সঙ্গে সঙ্গে উত্তর দিল না তৈমুর। উপস্থিত সকলের মধ্যে বয়সে সবার বড় বুশরার স্বামী। এরপর একে একে ঝুমুরের স্বামী সজীব, তিথিয়ার স্বামী শামীম এবং রেণুকার স্বামী রাজীব। সজীবের করা প্রশ্নটির উত্তর শামীমই দিল। তার বলতে একেবারে সরকারি চাকরি করে। আপনারা তো বউ ভাতের দিন এসে তার পরের দিনই চলে গেলেন, তাই হয়তো কিছু জানেন না। তৈমুরের কপাল বরাবরই ভালো, নাহলে তাকে এত মেয়ে দেখালাম অথচ তাদের কাউকে পছন্দ হলো না, হয়ে শেষমেশ কিনা। এতটুকু বলে থামলো সে। বাকি কথা না বলে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল অনেক কিছু। বরাবরের মতো এখনো তৈমুরের মুখভঙ্গি স্বাভাবিক। ভেতরে বয়ে চলা রাগের পারদ বাইরে থেকে দেখা যেন বড়ই দুষ্কর। রন্ধনশালায় দাঁড়িয়ে এখনো রুটি বেলা চলমান রেখেছে উথমি। তাকে সাহায্য স্বরূপ অপর পাশে দাঁড়িয়ে রুটি ছেঁকছে সুচি। এত অচেনা পুরুষের সম্মুখে যাওয়ার সাহস তারা পায়নি, তাই যেবার কথায় ওদিকটাই সামলাচ্ছে দুজন। আর বাইরে পরিবেশনার কাজ করছে জেবা এবং বুশরা। নিজেকে নিয়ে বাইরে আলোচিত প্রত্যেকটি কথায় শ্রবণাতীত হয়েছে উথমির, যার কারণে চলন্ত হাতটা এক মুহূর্তে থমকে গেল তার। মনটা বিষিয়ে উঠল। এত এত অচেনা পুরুষের মধ্যে তাকে নিয়ে এমন সব কথা চলছে, ভাবতে শরীরটা কেঁপে উঠল। অপমানে চোখে জমল অশ্রু। তুরাক পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালালো। কথা ঘোরানোর উদ্দেশ্যে বলল, আপনিও না দুলা ভাই, এসব কেমন কথা? সব জেনেও ভুল তথ্য দিলে কেমন করে হয়? সবাই এবার উৎসুক হয়ে তাকিয়ে রইল তুরাগের পানে। তুরাক হয়তো আরো কিছু বলতে চাইলো, কিন্তু পারল না। তৈমুর মুখ খুলল। স্বভাব সুলভ অধরে মৃদু হাসি ঝুড়িয়ে তাকালো দুলা ভাইয়ের পানে, শুধালো, এতগুলো মানুষের সামনে আপনাকে তো আপনি বলতে চাইছেন আমাদের বুবুকে বিয়ে করে আপনি দাম্পত্য জীবন অসুখে দুলা ভাই?
এমন একটি কথা যেন কিছুতে আশা করেনি শামীম। আমতা আমতা করে বলল, এটা কি বললে তৈমুর? তোমার বউকে নিয়ে আমি কতটা সুখী তা তুমি জানো না, তাও এসব প্রশ্ন করার মানে কি? আমি তো অবশ্যই এতদিন ধরে তাই জানতাম, কিন্তু আপনি নেই মাত্র বললেন তৈমুরের জীবন অশান্তি নেই, ঝঞ্ঝাট নেই, তাই মনে হলো। তুমি কি রাগ করছো? আমি কিন্তু কথাটা মজার ছলে বলছি। শালার সঙ্গে মজা করব না তো কার সঙ্গে করব? তবে এটা তো মিথ্যা নয় যে তোমার বউ চাকরি করে আর সেই টাকা। এবার আর বাক্যটি ওনাকে সম্পূর্ণ করতে দিল না তৈমুর। বিদ্রুপের সুরে বলল, হ্যাঁ, আমি তো বেকার মূর্খ মানুষ। বিয়ের আগে আপনার পয়সায় খেয়েছে, আর বিয়ের পর খাচ্ছি বউয়ের পয়সায়। কথাটা যেন সূচের মতো গায়ে গিয়ে বিঁধল শামীমের। বাড়ি বয়ে গিয়ে তৈমুরের করা অপমানের কথা সে আগে স্ত্রীর মুখ থেকে শুনেছিল, তাই ভেবেছিল ভরা মানুষের সামনেই না হয় তার কিছুটা সত্যলা যাক। কিন্তু এভাবে যে ছেলেটা তার মুখের উপর জবাব দিয়ে দিবে, সে কথাটা কশ্চিৎকালেও ভাবতে পারেনি শামীম। তাদের চলমান কথার মধ্যে তৎক্ষণাৎ এহসান বলে উঠল, চাকরির কথা বলতেই মনে পড়লো, কয়দিন আগে না তুমি প্রমোশন পেয়েছো তমর ভাই? একবারও তো আমায় জানালে না। এই ট্রিটটা কিন্তু তোলা রইলো, বলে দিলাম। আর চোখে দুলাভাইয়ের চুপসে যাওয়া মুখখানি একবার দেখে নিয়ে এহসানের দিকে দৃষ্টি স্থির করলো তৈমুর। অবুঝের মতো বলে উঠল, আমি প্রমোশন পেয়েছে? কে বললো তোকে? আমি আবার চাকরি করে হবে দেখে শুনলি না দুলাভাই কি বললেন? বউয়ের টাকা আয়েশ করি, আমার কোনো চাকরি বাকরি আছে নাকি? ঠেস দিয়ে বলা কথাটা সকলে খুব সহজে বুঝে গেল, এমনকি শামীম নিজেও। তুরাগ ভাইয়ের এমন জবাবে ভেতরে ভেতরে সন্তুষ্ট হলো। আর চোখে তাকালো নিজ স্ত্রীর পানে, যেবার মুখশ্রীতেও সন্তুষ্টি ফুটে উঠেছে। প্রসঙ্গ বদলে যাওয়া ধরলো, কিন্তু বদলাতে গিয়েও বদলালো না। রাজীব শব্দ করে মুখের খাবার চিবোতে চিবোতে বলল, বাড়ির বাইরে গিয়ে মেয়ে মানুষের চাকরি বাকরি করা ভালো না। এদের কোনো বিশ্বাস নেই, কখন যে কোন ঘটন ঘটিয়ে ফেলে তার ঠিক নাই। এরা স্বাধীনতা পেলে নষ্ট হয়ে যায়। এসব কথা এবার ভীষণ বিরক্ত বোধ করছে তৈমুর। এতগুলো পুরুষের সামনে নিজের স্ত্রীকে নিয়ে করা আলোচনা সমালোচনা তার মেজাজ তুঙ্গে তুলে দিচ্ছে। এদের জায়গা অন্য কেউ হলে হয়তো এতক্ষণে ঠিকই কিছু একটা বলে দিত তৈমুর, কিন্তু বোন জামাই বলেই হয়তো তা আর পারছে না। শামীমও তাতে সায় জানালো, আমিও তো এটাই বলি, কিন্তু শালা আমার বুঝতেই চায় না, বউয়ের কথাতে এখন সে চলে। মাঝপথে খাওয়া থামিয়ে দিল তৈমুর। এবার একটু কড়া বাক্যে বলল, বউয়ের কথায় চলতে পারলাম কৈতুলা ভাই? আপনার মতো তো নিজের মা, ভাই বোন, পরিবার, বাবার ভিটে বাড়ি ছেড়ে শ্বশুরের দেওয়া ফ্ল্যাটে এখন উঠতে পারলাম না। আর না পারলাম নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে চাকরি ছেড়ে বউকে পটিয়ে শ্বশুরের থেকে ব্যবসার জন্য টাকা আদায় করতে। এখনই কিন্তু বউ নিয়ে বাবার বাড়িতেই থাকছে। এবার রাজীবের দিকে তাকিয়ে অধরে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, যার নষ্ট হওয়ার সে এমনিতে নষ্ট হয়েছে ছোট দুলা ভাই। তাকে যদি আপনি ঘরবন্দি করে রাখেন তবু, আর যার ঠিক থাকার সে হাজারটা অপশন ছুড়ে ফেলে এমনিতে ঠিক থাকে। একবার নিজের পরিবারের দিকে তাকিয়ে দেখুন না, অত আগে তো আর নারীদের এমন স্বাধীনতা ছিল না, তারপরেও আপনার মা। এর বেশি কিছু বলার আর প্রয়োজন হলো না তার। যা বোঝার বুঝে গেল রাজীব, মিও গেল সে। কোনো মতে সেখানে খাওয়ার ইতি ঘটিয়ে দ্রুত হাতটা ধুয়ে মুখ লুকিয়ে ত্যাগ করলো স্থান। বাইরে থেকে কথাগুলো শুনে তিথিয়া খাবার ঘরে প্রবেশ করলো। এসে ছোট ভাইয়ের উদ্দেশ্যে রাগ মিশ্রিত স্বরে বলল, তুই কি তোর দুলাভাইকে খোঁড়া দিচ্ছিস তৈমু? আমি আবার বাপের থেকে পাওনা ওয়ারশিল নিয়ে যা করার করেছি, সেসব নিয়ে তুই বলার কে? আমি তো একই কথা বলতে পারি, আমাদের কি নিজের বাবার সম্পত্তিতে কোনো অধিকার নেই? নিজেদের বাড়িতে নিজের বউ নিয়ে থাকছে, আমার বউ যা ইচ্ছে করুক, তাতে তোমরা বলার কে? কবে তো নিষেধ করে দিয়েছিলাম আমার বউ নিয়ে কোনো গসিপ চলবে না। স্বামী মিনমিনে স্বরে বলল, আমি না হয় মজার ছলে কিছু কথা বলছি, তাই তুমি এভাবে অপমান করবে? শালার সঙ্গে তো দেখছি এখন আর মজাই করা যাবে না। নিজের হাঁটুর বসে ছোট শালার সঙ্গে মজা করাটা। আমি সম্পর্কে আপনার শ্যালক হলেও আমার বউ আপনার জন্য পরনারী। হাঁটুর বসে বললেও ভুল হবে, তার থেকে ছোট অনেক সে। তা কিনা আপনি কোন কেনা কথা বললেন? তার স্বামী কি জ্ঞানহীন, অবুঝ? এরপর বলার মতো আর কোনো কথাই খুঁজে পায় না কেউ। স্বামীর অপমান কিছুতেই যেন তিথিয়া মেনে নিতে পারে না। দিন দিন তার শান্তশিষ্ট ভাইটা যেন এখন লাগামহীন যেমন লাগামহীন হয়ে যাচ্ছে, ভাবতেই ভেতরে ভেতরে অবাক হয় সে। স্বামীর উদ্দেশ্যে কড়া কণ্ঠে বলল, তোমাকে বলেছিলাম না তৈমু আর আগের তৈমু নেই?
অনেক পরিবর্তন হয়ে গেছে ওর মধ্যে। পরিবর্তন তো তোমাদেরও হয়েছে বুবু। বিয়েটা করেছেন আমি মহান্যায় করে ফেলেছি। যা শুরু করেছে তোমরা, বারবার বলার পরেও অধিকারের বাইরে এসে কথা বলা। পরের বউ নিয়ে রসারস আলাপ করতে খুব ভালো লাগে, তাই না? চল শক্ত হয়ে গেল তিথিয়ার, দাঁতে দাঁত চেপে বলল, এই বাড়িটা আমার বাবার, এই বাড়িতে আমার সম্পূর্ণ অধিকার রয়েছে, তাই অধিকার নিয়ে অত বড়াই করিস না। এতক্ষণ সব কথা নীরবে শুনল, শেষে বাধ্য হয়ে মুখ খুলল তুরাগ। এই প্রথম বোনের মুখের উপরে বলে বসল সে। ভুল বললে বুবু, মৃত্যুর আগেই কিন্তু সব সম্পত্তির ভাগ বাটোয়ারা বাবা করে দিয়ে গিয়েছেন। আম্মা তুমি নিজেই তো সাক্ষী। উইল অনুযায়ী দোতলা তৈমুরের আর একতলা হচ্ছে আমার। আর তাছাড়া আমাদের দুই ভাইয়ের মধ্যে যথেষ্ট মিল রয়েছে, তাই একতলা দুতলা দিয়ে কারোরই কোনো মাথা ব্যথা নেই। যদি সঠিক ভাগের কথা আসে তাহলে তুমি তোমার পাওনার থেকে বেশি পেয়েছো। সামান্য এক কথা থেকে ঘটনা মোড় নিল সম্পত্তির দিকে। ভাই বোনদের মধ্যে ঝামেলা লাগার উপক্রম হতে মালতী ফুফু সুযোগ বুঝে ডেকে নিয়ে এলেন শাহানা এবং মঈনুদ্দিনকে। ঘটনা সবটা শুনে কথার মধ্যে শাহানা আটকে দিলেন তাদের। মায়ের কথায় দুই ভাই চুপ হলেও চুপ হলো না তিথিয়া। অভিযোগের সুরে মাকে সবটা ইনিয়ে বিনিয়ে জানালো। তৈমুর এদের আর কোনো কথাই শোনার প্রয়োজন বোধ করলো না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, এত কথা শোনার সময় নেই। এটা ভদ্র বাড়ি, মাছের বাজার নয়। অসুস্থ মানুষ দেখতে এসেছো, তাকিয়ে দেখো। এরপর থেকে আর অন্যের পরিবারের মেয়ে বউ নিয়ে কথা বলতে এসো না, তা মোটেও কারোর জন্য ভালো হবে না। বলে স্থান ত্যাগ করলো সে। তুরাগো এই ঝামেলা আর নিজেকে পুরোপুরি জড়ালো না। ছোট ভাই বরাবরই তার থেকে বেশি বুদ্ধিমান, তাই তার পিছু পিছু সেও এখান থেকে চলে গেল। বাংলাদেশের আবহাওয়া বোঝা বড়ই দুষ্কর। এই ভূখণ্ড অতিষ্ঠ করা গাছ ঝলসানো রোদ, তো এই আবার রিমঝিম বৃষ্টি। আধবেলা সূর্যি মামা ধরণী জুড়ে দাপট চালালেও বিকেল থেকে অন্তরিক্ষে ধূসর মেঘ জমেছে। ক্ষণে ক্ষণে বেরিয়ে আসছে বিদ্যুৎ রশ্মি, সাথে হো হো করে বাড়ছে বাতাসের বেগ। নিকট আত্মীয়দের অনেকেই ফিরে গিয়েছে নিজেদের বাড়ি। বাড়িতে এখন শুধু জয়নবীর বড় এবং মেজ কন্যা তিথিয়ারা, তুরাগ, জেবা, মঈনুদ্দিন, করবি আর তাদের ছেলের বউ। রাত 9:30। মুখ ভার করে জেবার ঘরে বিছানায় বসে আছে উথমি। গত কয়েকদিনে স্বামীর সঙ্গে সম্পর্কটার বেশ উন্নতি হলেও আজ সারাদিনে তৈমুরের সঙ্গে কথা হয়নি তার। গত রাতেও খাওয়া শেষে ঘরে গিয়ে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুতে কখন যে ঘুমিয়ে কাদা হয়ে গিয়েছিল উথমি, সে খেয়ালও তার নেই। এমনকি স্বামী কখন ঘরে প্রবেশ করেছে তাও সে জানে না। এরপর সে ভোরে ফজরের আজান হতে ঘর থেকে যে বেরোলো তৈমুর আর ফিরল নাস্তার টেবিলে। আর উথমিও নামাজ শেষে চলে গেল রান্নাঘরে। তবে সকালের ওই বিচ্ছিরি ঘটনাটির পর যেন নিজেকে আরো গুছিয়ে নিল মেয়েটি। অমন একটি ঘটনা, স্বামীর অপমান, পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলার সৃষ্টির জন্য দায়ী করতে লাগলো নিজেকে। তারপরও কিভাবে বা সে স্বামীর মুখোমুখি হতো সে? নিজেকে আজ খুব অসহায় লাগছে উথমির। জীবনটা এমন কেন তার? যাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় সেই যেন তার থেকে দূরে সরে যায়। তাদের চোখে খারাপ হয়ে যায় সে। যেবা ছোট যায় চুল বেঁধে দিতে দিতে তার এই উদাসীনতা খেয়াল করে শুধালো, মন খারাপ? উথমি নিজের ভাবনাতেই বিহব্বল, যার জন্য প্রশ্নটি তার শ্রবণালী পর্যন্ত পৌঁছালো না। তার এই নীরবতায় যা বোঝার বুঝে গেল যেবা। চুল বাঁধা শেষ করে কানের কাছে ক্লিপ দিয়ে আটকে দিল কয়েকটি হাসনা হেরা ফুল। সম্মুখে এসে বসে মেকআপ সরঞ্জামের বক্সটিতে কিছু খুঁজতে খুঁজতে জিজ্ঞেস করলো, সকালে সেই ঘটনাগুলো নিয়ে এখনো ভেবে লাভ কি? ধ্যান ভাঙল উথমির। অনুভূতি শূন্য দৃষ্টিতে তাকালো জানালার বাইরে। মিনমিনে স্বরে বলল, আমার জন্য এই পরিবারে এত অশান্তি। আমার সঙ্গে ওনার বিয়ে না হলে কি আর এমনটা হতো? নিজেকে দোষী মনে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। তৈমুর কখনো এই অশান্তি নিয়ে তোমায় দোষারোপ করেছে, চওড়া হয়েছে? উনি খুবই ভদ্র, সুন্দর মনের একজন মানুষ। কিভাবে যেন সবটা সামলে নেন। চড়াও হওয়ার প্রশ্নই তো আসে না। তাহলে এত মন খারাপ, নিজেকে হীন ভাবার যৌক্তিকতা কি? মানুষ কখনো নিজের দিকে তাকিয়ে নিজের ভুলগুলো দেখে না। এরা দেখে শুধু অন্যের করা ফল। ভুল না থাকলেও খুঁটিয়ে খুঁটিয়ে তারা ভুল বের করতে ওস্তাদ। সমাজ থেকে শুরু করে সংসার জীবন সবখানে এইসব চলে। তাই সব কিছু মনের মতো হয় না। একটা কথা সর্বদা মনে রাখবে, মানুষ কখনো একসঙ্গে সবাইকে নিয়ে সুখী হতে পারে না।
তাই কে কি বলল মাথা থেকে ছেড়ে ফেলো। যদি কখনো ভুল করো তবে কৌশলে সেই ভুলের জন্য স্বামী থেকে ক্ষমা চেয়ে নিবে, ব্যাস জীবন সুন্দর। কিছুটা হলে মন খারাপ কমলো উথমির, প্রসঙ্গ বদলে বলল, এই রাত বিরেতে কি এক পাগলামো শুরু করলেন? ঘরে গিয়ে তো ঘুমিয়েই পড়বো, তাহলে অযথা এই সাজিয়ে দেওয়ার মানে কি? জেবা মোটা করে উথমির দু চোখে কাজল লাগিয়ে দিয়ে বলল, মেয়ে মানুষের আবার সাজের সময় অসময় আছে নাকি? তার উপর বিবাহিত মেয়ে, বাচ্চা কাচ্চা বিহীন বিন্দাস লাইফ। কোথায় সেজেগুজে স্বামীর সামনে দিয়ে একটু রং ঢং করবে তা না, ঘুমিয়ে পড়ব। ফেলফেলে নয়নে জায়ের পানি তাকিয়ে রইল উথমি। জেবা পুনরায় বলল, তোমার ভাসুর আর আমার প্রেমের বিয়ে, তারপরেও বিয়ের পর কম জ্বালাতন তাকে করিনি। দেখা গেল মাঝরাতে ঘুম ভেঙে গেছে, তখনই শোয়া থেকে উঠে শুরু হয়ে গিয়েছে আমার সাজগোজ। সেই সাজগোজ শেষে তাকে জোর করে ঘুম থেকে তুলে জিজ্ঞেস করতাম আমার কেমন লাগছে। ঘুম ভাঙিয়ে এমন প্রশ্ন? বকতো না? বকার মতো সাহস আছে ওর? একটা ধমক দিলে তো রেগে মেগে কথা বলা বন্ধ করে দিতাম। সেই রাগ চলতো সপ্তাহখানিকের মতন, ব্যাটাকে কাছেও ঘেঁচতে দিতাম না। এরপরেও আর কোন স্বামী বইয়ের উপর বিরক্তি দেখাতে পারে? ফিক করে হেসে ওঠে উথমি, লাজুক স্বরে বলে, এ বলে ঘুম থেকে জাগিয়ে এমন ছেলে মানুষই কেমন একটা বাড়াবাড়ি লাগে না? তো তোমার কাছে লাগতেই পারে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এগুলোই হচ্ছে ভালোবাসা। একটু খুনছুটি, দুষ্টু মিষ্টি, ঝগড়া, ন্যাকামি, বাড়াবাড়ি স্বামীর সঙ্গে করব না, তোমার কার সঙ্গে করব? তবে জোহান হওয়ার পর থেকে অনেক কিছুই বলতেছে। মা বাবা হলে দায়িত্ব বেড়ে যায়, বাবা মাকে চলতেও হয় অমন করি যাতে সন্তানের চোখে সামনে সেসব না পড়ে। কালো শাড়ির সাথে হাত ভর্তি লাল টুকটুকে চুড়ি পরিয়ে দিয়ে সাজানোর সমাপ্তি টেনে মুখশ্রী গম্ভীর করে নিল জেবা। তোমাদের সম্পর্কটা এখনো স্বাভাবিক হয়নি, তাই না? কই, সবই তো স্বাভাবিক। মিথ্যে বলো না, সংসার জীবনের 8 বছর পেরিয়ে এসেছি। তা যা বোঝার দেখলে বোঝা যায়। বিবাহিত মেয়েদের মধ্যে আলাদা একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, যা তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি না উৎমি। বিয়ের পরের প্রথম কয়েকদিন যখন ছিলাম তখনও এক কাহিনী দেখেছি, কিন্তু তখন কিছু বলিনি। ভেবেছিলাম সময়ের সঙ্গে সঙ্গে হয়তো সব কিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু এখন তো অনেকগুলো দিন পেরিয়েছে, তারপর ঠিক হলো না। আজ সকাল থেকেই কিন্তু তোমায় আমি লক্ষ্য করেছি। অপ্রস্তুত হলো উথমি। ভদ্রমহিলার ইঙ্গিতপূর্ণ কথাটা সহাস্যে বুঝে গেল সে। জেবা পুনরায় বলল, সম্পর্কে এফোর্ট প্রায়োরিটি বেশি ম্যাটার করে উর্মি। মেয়েরা ছেলেদের চেয়ে একটু বেশি সংসারী হয়, তাই তোমার বয়সী মেয়েরা সবটাই জানে, সবটাই বুঝে। আমি কি বলতে চাইছি আশা করি তুমি বুঝতে পারছো। পারছি। আরো কিছু বলতে গিয়েও মাঝপথে থেমে গেল জেবা। জোরপূর্বক হেসে বলল, রাত হয়েছে, যাও ঘরে যাও। তবে মাথা নাড়িয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায় উথমি। বিদায় জানিয়ে জেবার ঘর থেকে বেরিয়ে সোজা হাঁটা ধরে নিজেদের কক্ষের দিকে। বৃষ্টি আসার আগ মুহূর্তটা সবচেয়ে সুন্দর, আর এই সুন্দর মুহূর্তটিকে আরো সুন্দর করে তুলতে অন্য কোনো সময় হলে হয়তো সে বসে বসে বই পড়তো তৈমুর। কিন্তু আজ সে উদাস মনে বারান্দায় দাঁড়িয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাতের ওই খোলা মেঘাচ্ছন্ন অন্তরিক্ষে। হাত বাড়িয়ে ছুঁয়ে দিচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা। তারপর চোখ বন্ধ করে বার কতক দীর্ঘশ্বাস ফেলে পকেটে হাত গুজে আরো কিছুক্ষণ সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল সে। বৃষ্টির তেজ বৃদ্ধি পেতে নড়ে চড়ে উঠল তৈমুর। ঘরের ভেতরে পা রাখতে মুখোমুখি হলো প্রিয় রমণীর। তৎক্ষণাৎ পথিমধ্যে পা দুটো তার থমকে দাঁড়ালো। রমণীকে নতুন সাজে দেখে দৃষ্টিতে ছড়িয়ে পড়ল মুগ্ধতা। উথমি মাত্রই কক্ষে প্রবেশ করে দরজার ছিটকিনি লাগিয়েছে। তারপর সারা ঘরে স্বামীকে খুঁজে না পেয়ে অনুমানবশত পা বাড়িয়েছিল বারান্দার দিকে। তখনই সেখান থেকে তৈমুরকে বেরিয়ে আসতে দেখে থেমে দাঁড়ালো সে। চোখাচোখি হলো দুজনার। আজ আর ব্যস্ত হয়ে সেই চশমায় ঢাকা নদীর মতো সরল সুগভীর আখি যুগলের থেকে দৃষ্টি সরালো না উথমি। মনোযোগী গাঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল ওই চোখে। খুঁজে ফিরল কিছু। এক মুহূর্তের জন্য হৃদস্পন্দন যেন থমকে গেল তার। মেয়েটির এহেন দৃষ্টিতে অপ্রস্তুত হলো তৈমুর। মনোযোগ ঘোরাতে খুক খুক করে বার কত কেশে পাশ কাটিয়ে চলে গেল পালঙ্কের পাশে। পকেট থেকে মোবাইল বের করে চার্জে বসাতে বসাতে জিজ্ঞেস করলো, কোথায় ছিলেন এতক্ষণ? বিছানায় পা ঝুলিয়ে বসে আবারও স্বামীর পানে দৃষ্টি স্থির করলো উথমি। প্রত্যুত্তরে বলল,
ভাবির ঘরে। বিপরীতে নীরব রইল তৈমুর। সেখান থেকে সরে গিয়ে সোজা ল্যাপটপ নিয়ে বসে পড়ল সোফায়। স্বামীর এই নির্লিপ্ত ভঙ্গি দেখে ভেতরে ভেতরে চরম ক্ষুব্ধ হলো উথমি। রাতটাকে গিলে ফেলে প্রশ্ন ছুড়ল, রাতে খেলেন না যে? সন্ধ্যায় নাস্তা করেছিলাম, তাই আর খিদে পাইনি। আপনি খেয়েছেন? প্রশ্নটির কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল উথমি। কেমন লাগছে আমায়? সুন্দর। শুধুই সুন্দর? প্রশ্নটিতে কৃত্রিম হেসে স্ত্রীর পারে পূর্ণ দৃষ্টিতে তাকালো তৈমুর। শীতল কণ্ঠে বলল, সুন্দর মানুষদের সবভাবেই সুন্দর লাগে, সাজলেও না সাজলেও। প্রশংসাটি মোটেও পছন্দ হলো না উথমের। মনটা ভীষণ খারাপ হলো তার। অন্যদিকে তৈমুরের থেকে আজকে তৈমুরকে যেন তার কাছে ভিন্ন এক মানুষ মনে হচ্ছে, যার কথাবার্তায় কোনো প্রাণ নেই, নেই তার হাসিতে সজীবতা। সকালের ঘটনাটির কারণে কি তবে? বাইরে ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমেছে, বাতাসের বেগ হো হো করে বৃদ্ধি পাচ্ছে। বিছানা থেকে নেমে নীরবে বারান্দার দিকে পা বাড়ালো উথমি। তৈমুর তা দেখলো, বলে উঠল, আপনি চাইলে আরো নিভিয়ে শুয়ে পড়তে পারেন। পথিমধ্যে থেমে দাঁড়ালো উথমি। জিজ্ঞেস করলো, আপনি শোবেন না? না, দেরি হবে। অফিসে আবার কাজের চাপ বেড়েছে? না। তাহলে? গতকালকে কিছু কাজ বাকি আছে, ঘুমিয়ে পড়ুন আপনি, কাল তো কলেজ যেতে হবে। বন্ধ দিয়ে দিয়েছে। না সাজলেও। কিসের আবার? এই সপ্তাহের পরের সপ্তাহে যে ঈদ, সে কথা ভুলে গিয়েছেন? ভুলিনি। আপনার অফিস বন্ধ দিবে কবে? সম্ভবত ঈদের 3-4 দিন আগে দেয়, আবার সপ্তাহ পুরোনোর আগেই খুলে দেয়। এত দেরি করে ছুটি দিয়ে তাড়াতাড়ি খুলে দেয়, এটা আবার কেমন দুর্নীতি? সরকারি চাকরি নয়, যাতে সুযোগ সুবিধা থাকবে। প্রাইভেট কোম্পানি, তাই ছুটি অল্পই থাকে। বেশি ছুটি দিলে কোম্পানির লস। তাহলে আপনার বিসিএস দেওয়া উচিত ছিল। লাভ কি? এত কাজ করতে হতো না, অনেক সুযোগ সুবিধা পেতেন। লাভ কি এত সুযোগ সুবিধা যদি বেতনই কম থাকে? তাও অবশ্য ঠিক। কথা শেষে সেখানে আর দাঁড়িয়ে না থেকে বারান্দায় চলে এলো উথমি। বাতাসের সাথে সাথে বৃষ্টির তেজ বাড়ছে। বারান্দার অর্ধেকটা ইতিমধ্যেই ভিজে গিয়েছে, জমেছে বৃষ্টির পানি। সাথে ভিজছে উল্টিয়ে রাখা বেতের চেয়ার এবং টেবিলটা। শাড়ির আঁচল কোমরে গুজে দুহাত বাড়িয়ে বৃষ্টির পানি ছুঁয়ে দিতে লাগলো উথমি। চুরির রিনঝিন শব্দে জায়গাটিতে সৃষ্টি হলো ভুতুরে এক পরিবেশ। একসময় রেলিং শক্ত করে ধরে দেহের অর্ধেকটা বাইরে বাড়িয়ে বৃষ্টির জলে গা ভেজাতে লাগলো উথমি। আকাশ থেকে ক্ষণে ক্ষণে বেরিয়ে আসছে মেঘের গর্জন। মাটিতে পড়া বৃষ্টির ফোঁটার শব্দ ব্যতীত শোনা যাচ্ছে না আর তেমন কোনো শব্দ। তন্মধ্যে আচমকা তার ডান হাতের কবজি ধরে হ্যাচকা টানে তাকে সরিয়ে নিয়ে এলো কেউ। মুহূর্তেই শরীরের ভারসাম্য হারিয়ে ফেলল উথমি। মাথা গিয়ে ঠেকলো পুরুষালী প্রশস্ত বক্ষে। তৈমুর গম্ভীর এবং কঠিন স্বরে স্ত্রীর উদ্দেশ্যে বলে উঠল, মাথা কি গেছে আপনার? এ রাত বেরোতে ভিজছেন কেন? অসুখ করলে? তার উপর রেলিং এখন পিচ্ছিল, নিচে পড়ে গেলে হাড় করতে সব ভেঙে যাবে। কথাগুলো চুপচাপ শুনে মাথা উঁচু করে স্বামীর মুখপানে তাকায় উথমি। কয়েক সেকেন্ড নীরব থাকে, তারপর হুট করে ভোতা মুখে বলে ওঠে, আপনি না একটু বেশি লম্বা তৈমুর সাহেব। আপনার মুখের দিকে তাকিয়ে কথা শুনতে কিংবা বলতে বলতে কবে যেন আমার ঘাড়টাই ভেঙে যায়। গুরুত্বপূর্ণ কথার মধ্যখানে নিজের সম্পর্কে স্ত্রীর মুখ থেকে এমন একটি উদ্ভট কথা যেন কিছুতে আশা করেনি তৈমুর। কিছুক্ষণ নীরবতা পালন করে প্রত্যুত্তর করল, বেশি সমস্যা না হলে তাকিয়ে বলতে পারেন। সামনে এত হ্যান্ডসাম একটা জামাই রেখে তার দিকে না তাকিয়ে কথা বলবো? এমন একটা কথা কোন আক্কেলে বললেন আপনি? আপনাকে বললে আপনি আমার দিকে না তাকিয়ে থাকতে পারবেন? মুখশ্রী থেকে গম্ভীরতা বিলুপ্তি হয়ে বোকা বনে গেল তৈমুর। নিজের সৌন্দর্যের প্রশংসা শুনে কি লজ্জা পেল সে? বোঝা গেল না তা। তৈমুর ছেলেটার গায়ের রং ফর্সা না হলেও সরাসরি তাকে কালো মানুষদের কাতারে ফেলা যায় না। চেহারা কিছুটা অনুজ্জ্বল, নদীর স্রোতের মতো সরল, সমুদ্রের মতো সুগভীর দুটো চোখ, তার সাথে লাগোয়া সরু নাক, গাল থুতনি ভর্তি চাপদাড়ি, মাথায় ঘন কালো চুল। আজ তার এই সৌন্দর্য না চাইতে খুব করে আকৃষ্ট করছে উথমিকে। মস্তিষ্কের নিউরনে নিউরনে ছড়িয়ে গিয়েছে একটি কথা, তৈমুর সুন্দর। তার চোখ সুন্দর, তার ঠোঁট সুন্দর, তার চেয়ে অধিক সুন্দর তৈমুরের ব্যক্তিত্ব। তাকে এই মুহূর্তে নিজের করে না পেলে যেন জীবনটাই বৃথা। বাইরের ঝোড়ো হাওয়া এসে মেয়েটির কপলে ললাটে বৃষ্টির পানিতে ভিজে লেপটে থাকা খুচরো চুলগুলো উড়িয়ে দেওয়ার চেষ্টায় অবিরত।
কপাল থেকে গড়িয়ে পড়া পানির ফোঁটা গলা দিয়ে বেয়ে শাড়ির ভাঁজে এসে বিলীন হচ্ছে। নিষ্পলক দৃষ্টিতে সেসব অবলোকন করলো তৈমুর। স্ত্রীর দিকে কিছুটা ঝুঁকে এলো। দৃষ্টি গিয়ে স্থির হলো গলার নিচে হীরের মতো চিকচিক করা কুচকুচে কালো তিলটির ওপর। চুম্বকের ন্যায় ঘোরের অতগহ্বরে আটকে গেল পুরুষটি। ইচ্ছে জাগলো নরম ঠোঁটে সে তিলটি ছুঁয়ে দিতে। নিজের ইচ্ছেকে রুখে দিতে চাইল তৈমুর। নিজেকে সংযত রাখার অবিচল চেষ্টায় ব্রত হলো সে। সেদিক থেকে দৃষ্টি সরাতে গিয়েও পারল না, বরং এবার তার দৃষ্টি গিয়ে থামলো মেয়েটির উন্মুক্ত ফর্সা উদরে। কালো শাড়ির ভাঁজে সুন্দর দেহটা যেন আবেদনময়ী ঠেকছে পুরুষালী দৃষ্টিতে। শরীরের ভেতরে ধীরে ধীরে পুরুষত্ব জেগে ওঠার জন্য মাথা চাড়া দিয়ে উঠল। নিঃশ্বাস ভারী হলো। বিপরীত লিঙ্গে মারাত্মকভাবে টান অনুভব করলো। কোনো এক অদ্ভুত কারণে আজ এই মুহূর্ত থেকে নিস্তার পেতে চাইছে তৈমুর। কোনো অঘটন ঘটিয়ে ফেলার আগে সবকিছু নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। মেয়েটি তার স্ত্রী, তার জন্য তার পুরুষালী মনে এক ছত্র অনুভূতির আধিপত্য রয়েছে। জীবনের বিশাল এক জায়গা জুড়ে বাস করছে সে। আছে দুজনের মধ্যে হালাল সম্পর্ক, আর সেই সম্পর্কে জেনে হয়তো মস্তিষ্ক হেরে গিয়ে জিতে যাচ্ছে শারীরিক চাহিদা। শুকনো ঢোক গিলে জিভের ডগায় ঠোঁট ভেজালো তৈমুর। সরে যাওয়ার প্রয়াস চালালো, কিন্তু পারল না। উথুমের জলজলের চাহনি তখন ওই ভেজা ঠোঁটে নিবদ্ধ। কর্ণে তার পৌঁছাচ্ছে না কোনো শব্দ। পুরুষটির প্রেমে এতটাই সে মত্ত হয়ে গিয়েছে যে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পায়ের আঙুলে ভর করে উঁচু হয়ে দাঁড়ালো। বিলম্ব না করে লাজ লজ্জা ভুলে নরম ওষ্ঠদ্বয় দ্বারা ছুঁয়ে দিল অপরজোড়া ওষ্ঠ। দুই হাত দিয়ে লোকটির গলা জড়িয়ে ধরে তৃষ্ণার্ত পথিকের ন্যায় শুষে নিতে লাগলো মসৃণ পুরুষালী পুরো ঠোঁট। জীবনের প্রথম অথচ এত গভীর মেল স্পর্শে কেঁপে উঠল তৈমুর। ভারসাম্য হারাতে হারাতেও ডান হাতে মেয়ের অনাবৃত কোমরে আর বাম হাতটি রেলিং এর সাথে চেপে ধরে সামলে নিল নিজেদের। রমণীটিকে বাধা দেওয়ার বদলে আরো প্রশ্রয় দিল। দুজনের মধ্যে সৃষ্ট সকল দূরত্ব ঘুচিয়ে নিয়ে নির্ভর হয়ে গেল তার উপর। এই সামান্য প্রশ্রয়ে উথুমি যেন সব তালগোল হারিয়ে ফেলল, হয়ে গেল পাগলাটে সঙ্গী। দূরে কোথাও বাজ পড়ার শব্দ হলো, সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হলো বিদ্যুৎ। চারিদিক হয়ে উঠল গা ছমছমে আধারে ঘেরা। আকাশের বুক চিরে বেরিয়ে আসা আলোক রশ্মি কিছু সেকেন্ডের জন্য আলোকিত করে দিয়ে গেল ধরণী। যুগল দুজন ক্লান্ত হয়ে একে অপরের ঠোঁট ছেড়ে ঘন ঘন শ্বাস ফেলছে। উথুমি দেহের ভারসাম্য ছেড়ে দিয়ে মাথা গুজেছে পুরুষালী বুকে। তৈমুর এক হাতে ধরে রাখলো তাকে। অত্যন্ত কোমল এবং কম্পিত স্বরে ফিসফিস করে বলল, এখানে থেমে যাওয়া উচিত উথুমি, নইলে ব্যাপারটা বারবার পর্যায়ে চলে যাবে। এই অন্ধকারে মুখ তুলে বিপরীতে দাঁড়ানো মানুষটির পানে সুগভীর দৃষ্টিতে তাকালো উথুমি। ক্ষণে ক্ষণে এসে আলোকিত করা প্রাকৃতিক আলোতে যতটুকু দেখা যায় ততটুকু দেখতেই অচেতন মনে এলোমেলো বাক্যে বলল, পর আফসোস হলে আমার ভালোবাসেন না তৈমুর? ছোট্ট একটি বাক্য, অথচ তাতেই বুকটা কেঁপে উঠল তৈমুরের। আবারও ঝুঁকে এলো, কপালে হাত রাখলো আলতো করে। ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এলো অতি সত্য একটি শব্দ, বাসি। তাহলে হোক বাড়াবাড়ি, আমি তো আপনারই। বেসামাল হয়ে উঠল তৈমুর। আমি তো আপনারই বাক্যটি মস্তিষ্কের নিউরনে নিউরনে ছড়িয়ে যেতে স্ত্রীর কোমর চেপে ধরে নিজের অতি নিকটে টেনে নিল তাকে। কানের ধারে গুজে রাখা ফুলগুলোর মিষ্টি ঘ্রাণ টেনে নিল নাসারন্ধ্রে। বন্ধ চোখের পাতা কপল থেকে শুরু করে সারা মুখে অনবরত চুম্বন এঁকে মুখ নামালো গলায়। মাথা নষ্ট করা সে তিলটিতে কামড় বসিয়ে গাঢ় চুমু দিল। তার প্রতিটি স্পর্শে কেঁপে উঠছে উথুমি। মুখ দিয়ে বেরিয়ে আসছে ব্যথাতুর শব্দ, কিন্তু বাধার বদলে সে দিচ্ছে সায়। তাতেই ব্যাপরা হয়ে ওঠে শান্তশিষ্ট এক পুরুষ। রমণীকে পাজা কোলে তুলে নিয়ে ঘরে প্রবেশ করে ঠাঁই নেয় পালঙ্কে। মত্ত হয় ভালোবাসা, উন্মাদনা, আদরে। সকল দূরত্ব ঘুচিয়ে চার দেয়াল আর এই সুন্দর একটি বৃষ্টিমুখর রজনীকে সাক্ষী রেখে এক দম্পতি মিলেমিশে একাকার হয়, মেটায় তাদের শারীরিক তৃষ্ণা। সারা রাত মুষলধারে বৃষ্টি হওয়ার পর শেষ রাতে সে বৃষ্টির বেগ কিছুটা কমেছে। রাতের আধারে হঠাৎ করে জেগে উঠেছে নিস্তব্ধ ফুলকুঞ্জ। চারিদিকে চিৎকার চেঁচামেচি আর কান্নার আওয়াজে কাঁচা ঘুমটা হালকা হয়ে গেল তৈমুরের। দরজায় কেউ কড়া নাড়ছে। সেই শব্দে বুকের উপর থেকে উৎমিকে সরিয়ে আলস্যে উঠে বসল সে। হাত বাড়িয়ে অতি কষ্টে চশমাটা খুঁজে পেয়েও মুখ ভার হলো। চশমার বাম গ্লাসে বিশাল এক ফাটল ধরেছে, কিন্তু
কখন হলো এমনটা? ওই প্রেমময় মুহূর্তে কিভাবেই বা হলো? অসাবধানতাবশত দরজার আওয়াজ ক্রমশ বেড়ে চলল। এবার ভেসে এলো মেলি ডাক, তৈমুর, এই তৈমুর। রাতে দেরিতে ঘুমানোর ফলে মাথায় চিনচিনে ব্যথা শুরু হয়েছে তৈমুরের। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতে কণ্ঠস্বরে মালিককে চিনে ফেলল সে। সকাল কি হয়ে গিয়েছে? প্রশ্নটি মাথায় রেখে কাচের জানালায় দৃষ্টি রাখল। না, এখনো সকাল হয়নি। বাইরে এখনো আবছা অন্ধকার। পাশে শুয়ে থাকা শুভ্র চাদরে মোড়ানো রমণীর পানে এবার তাকালো তৈমুর। ড্রিম লাইটের আলোয় চেহারা তার সুস্পষ্ট। কি নিষ্পাপ তার মুখশ্রী। হাত বাড়িয়ে তার মুখখানি ছুঁয়ে দিতে চাইল, কিন্তু পারল না। আবারও কর্ণে ভেসে এলো সেই ডাক। ক্লান্তির নিঃশ্বাস ফেলে উথুমির গায়ে চাদরটা আরেকটু টেনে দিয়ে নিজের টি শার্ট পরে উঠে দাঁড়ালো তৈমুর। ঘরে আলো জ্বালালো না। দরজার ছিটকিনি খুলে এক পাটা ফাঁকা করে মাথা বের করতে দৃষ্টিগোচর হলো ভাবি জেবাকে। চোখ মুখে তার চিন্তা, উদ্বিগ্নতা। সে অত খেয়াল করে তাকালো না দেবরের দিকে। উদ্গ্রীব হয়ে বলল, ওইদিকে তো সর্বনাশ হয়ে গেছে তৈমুর। বড় চাচি আর নেই, ফজর আজানের একটু আগেই মারা গেছেন। চমকালো, থমকালো তৈমুর। কথাটা বোঝার জন্য সময় নিল কয়েক সেকেন্ড। এমনটা যে হবে আগে থেকে হয়তো কিছুটা আঁচ করেছিল সে। মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জেবা আবারও তাড়া দিয়ে বলল, বাড়ির সবাই এখন ওইখানে, তাড়াতাড়ি এসো তোমরা। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। ছুটে চলে এলো সিঁড়ির দিকে। গন্তব্য 3 তলা। দরজা আটকে ঘরের আলো জেলে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো তৈমুর। মৃত্যুর সংবাদ শুনে এখন আর সে দুর্বল হয় না। শেষ যেদিন খুব দুর্বল হয়েছিল সেদিন পিতার লাশটা তার সম্মুখে ছিল। মেয়েদের মতো সবার সম্মুখে হাউমাউ করে কাঁদতে না পারলেও চোখ বেয়ে তার পানি ঝরেছে। 4 দেয়ালের ভেতরে বুকে কষ্ট নিয়ে তিলে তিলে যন্ত্রণা ভোগ করেছে। দীর্ঘশ্বাস ফেলে তৈমুর। চশমার অন্তরালে কি অশ্রু জমেছে চোখে? হয়তো। যতই হোক, চাচি তো মায়ের মতোই। ছোট থেকে এক বাড়িতে থেকেছে। মায়ের পরে সেই তো শাসন করেছে তাদের। ভাঙা চশমাটা বড় অবহেলায় ড্রেসিং টেবিলের উপর রেখে নতুন আরেকটি চশমা বের করে চোখে পড়ে নিল তৈমুর। আর কোনো দিকে না তাকিয়ে ভ্রমের মধ্য দিয়ে চলে গেল বাথরুমে। পাশে স্বামীকে না পেয়ে লাইটের কৃত্রিম আলোয় আচমকায় ঘুমটা ভেঙে গেল উথুমির। কোনো মতে শোয়া থেকে উঠে বসলো সে। খোলা চুলগুলো খোপা করে চারিদিকে দৃষ্টি বোলালো। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা পোশাক আশাক দেখে লজ্জায় রাঙা হয়ে উঠল তার মুখশ্রী। বাথরুমের দরজা খুলে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো তৈমুর। জেগে ওঠা স্ত্রীকে দেখেও কোনো অনুভূতি কাজ করলো না তার ভেতর। তোয়ালেটা সোফায় রেখে না ঘুরেই বলল, দরজা আটকে দিন, ভালো করে ফ্রেশ হয়ে। সকল লাজ লজ্জা নিমিশে বিলুপ্ত হলো রমণীর অঙ্গ থেকে। চমকিত স্বরে প্রশ্ন ছুড়ল, কি? বড় চাচি কখন, কিভাবে? আর দাঁড়ালো না তৈমুর। দরজা ভিড়িয়ে চলে গেল বাইরে। উথুমি কান পেতে শুনলো বাইরে থেকে ভেসে আসা মেয়েলি কান্নার শব্দ। মুহূর্তে বুকটা কেঁপে উঠল তার। গতকাল সন্ধ্যায় গিয়েও সে জয়নবের সঙ্গে কথা বলে এসেছে। আগে থেকে অনেকটাই সুস্থ হয়েছেন ভদ্রমহিলা। অথচ কয়েক ঘন্টার মধ্যেই মানুষের মৃত্যু কত নিকটে। ভাবতে কষ্ট হয় উথুমির। মৃত্যু ভয় ভীত হয় মন। সকল কিছু ভুলে বসে। অন্তরে গেঁথে থাকে শুধু একটি শব্দ, আর তা হলো মৃত্যু।